নিয়ন্ত্রণের বাইরে করোনা 24 ঘন্টায় 188 জনের মধ্যে 99 জনই পজিটিভ, মারা গেছে 8 জন। শ্বাস প্রশ্বাস সমস্যা ছিল, ভর্তি হইতে পারেনি, বুঝছেন, মারা গেছে। আমরা সংকেত কেননা হাসপাতালে চিকিৎসা খুবই অবস্থাবান। হাসপাতালে একটা পর্যায়ে আমাদের ক্ষমতা শেষ হয়ে আসবে, হয়তো 1200 বেড হাসপাতাল, এখন 1200 বেডের বেশি তো রোগী ওইভাবে নেওয়া যাবে না। স্বজনদের অবাধ যাতায়াতে উচ্চ ঝুঁকিতে নগরবাসী, পুলিশ ও প্রশাসনকে কঠোর হওয়ার পরামর্শ সিটি মেয়রের। যারা আত্মীয় স্বজন আসছে তারা কিন্তু ভ্যাকসিনেটেড না, ওরা আবার বিভিন্ন দোকানপাটে যাচ্ছে, সেখানে তো ছড়ানোর একটা সম্ভাবনা থাকছেই। আমি অবশ্যই জেলা প্রশাসনকে এবং পুলিশ প্রশাসনকে এই বিষয়টি সতর্ক থাকার জন্য এবং কড়াকড়ি আরোপ করার জন্য বলব। টিকা ক্রয়ে চুক্তি চূড়ান্ত না হওয়া পর্যন্ত কাটছে না সংকট, বিশেষ কর্মপরিকল্পনার তাগিদ। রিয়ালিটিটা হলো আপনার হাতে আর 10 লক্ষ ডোজ আছে, অতএব ক্রয়, উৎপাদন, উদ্ভাবন তিনটিতে ধারাবাহিকভাবে একসাথে কাজ শুরু না করলে পরে আমরা এটা থেকে আসলে মুক্ত হতে পারবো। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আগুনের ক্ষতি ঠেকাতে দেশের মেগা প্রকল্পগুলোতে স্থাপিত হচ্ছে ফায়ার স্টেশন, থাকবে অত্যাধুনিক সব যন্ত্রপাতি, আগামী বছরই শেষ হবে কাজ। সমন্বয়হীন সংস্কারে গর্ত আর যানজটের নগরী এখন কক্সবাজার, বিকল্প না রাখায় দুর্ভোগ চরমে, বর্ষার আগে শেষ হচ্ছে না কাজ। দেশের সীমান্তবর্তী জেলাগুলোয় নিয়ন্ত্রণের বাইরে করোনা পরিস্থিতি। রাজশাহী অঞ্চলে 24 ঘন্টায় 188 জনের মধ্যে 99 জনই পজিটিভ, আর মারা গেছেন 8 জন। এদের মধ্যে পজিটিভ ছিলেন 3 জন আর উপসর্গ ছিল 5 জনের। এছাড়া সাতক্ষীরা, যশোর, কুড়িগ্রাম ও মোংলায় মারা গেছেন 6 জন। এ অবস্থায় নাটোর ও সিংড়া পৌর এলাকায় বুধবার থেকে 7 দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন 257 জন। এর মধ্যে 188 জনের নমুনা পরীক্ষায় 99 জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার 45 থেকে বেড়ে 53% পৌঁছেছে। 24 ঘন্টায় এখানকার হাসপাতালে 8 জন মারা গেছেন। তাদের মধ্যে 4 জন রাজশাহী, 3 জন চাঁপাইনবাবগঞ্জ ও 1 জন পাবনা জেলার। আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় দেখা দিয়েছে শয্যা সংকট। এখন তো মনে করেন তার চেয়ে 3 থেকে 4 গুণ রোগী বেশি, তো এই জন্য মৃত্যুর হারটা বেড়ে যাচ্ছে। তো আমরা চেষ্টা করছি এখানে সর্বাত্মক দিয়ে আর যাতে মৃত্যুর হারটা কমানো যায়। গত 24 ঘন্টায় নাটোরে সংক্রমণের হার দেশের সর্বোচ্চ 62%। 67 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন 42 জন। পরিস্থিতি মোকাবিলায় বুধবার থেকে 15 জুন পর্যন্ত নাটোর ও সিংড়া পৌরসভায় কঠোর লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। সাতক্ষীরায় করোনা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। 24 ঘন্টায় উপসর্গ নিয়ে মারা গেছেন 3 জন। শনাক্তের হার 53 থেকে দাঁড়িয়েছে 55%। 465 জন করোনা রোগীর মধ্যে 55 জন হাসপাতালে ও 410 জন বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। লকডাউনের আজ চতুর্থ দিন হলেও মানুষ ঘরে থাকছে না। আমাদের ভ্যান চালাতে যাচ্ছে না, কিন্তু আমরা কি খাবো কি? মানুষ গাড়ি ধরলে বলে যে ওষুধ কিনতে যাচ্ছি, বাজার করতে যাচ্ছি, মানে অজুহাতের শেষ নাই। যশোরে করোনা শনাক্তের হার 42%, মারা গেছেন 1 জন। শনাক্তের হার কমাতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে প্রশাসন। সদর হাসপাতালে ভর্তি রয়েছেন 57 জন করোনা রোগী। আমরা সংকেত কেননা হাসপাতালে চিকিৎসা খুবই অবস্থাবান। হাসপাতালে অনেক ভিড়। যে আমাদের করোনার সংক্রমণের হার দিন দিন বেড়ে যাচ্ছে, বিষয়টি নিয়ে জেলা প্রশাসন উদ্বিগ্ন। কুড়িগ্রামে গত 24 ঘন্টায় 31 জনের নমুনা পরীক্ষায় 10 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার 32.26%, মারা গেছেন 1 জন। কুড়িগ্রাম জেলায় দিন দিন করোনা রোগীর সংখ্যা বাড়ছে, টেস্ট বৃদ্ধি করার লক্ষ্যে উদ্যোগ নিয়েছি। ঠাকুরগাঁওয়ে পৌর মেয়র সহ করোনায় নতুন করে 22 জন আক্রান্ত হয়েছেন। বর্তমানে জেলায় করোনায় আক্রান্তের হার 30% বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। চুয়াডাঙ্গায় আরও 28 জন করোনায় আক্রান্ত। সদর হাসপাতালে ভর্তি 24 জন ও হোম আইসোলেশনে আছেন 162 জন। এ অবস্থায় সীমান্তবর্তী দামনহুদা উপজেলার 15টি গ্রামে চলছে লকডাউন। মোংলায় নতুন করে 14 জন সহ মোট আক্রান্তের সংখ্যা 138 জন। নতুন করে মারা গেছেন 1 জন। হাসপাতালে পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় করোনার অনেক রোগী নিজ বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন। সীমান্তবর্তী যে ইউনিয়নগুলো আমাদের আছে, সেখানে যাতে টহল জোরদার করা হয়, এ ব্যাপারে তারা বিশেষ নজরদারিতে রাখবেন। দিনাজপুরে নতুন করে আক্রান্ত হয়েছেন 47 জন। সংক্রমণের হার 33%-এর বেশি। হাসপাতালে ভর্তি আছেন 365 জন করোনা রোগী।
আহসানুল করিম, সময় সংবাদ। এই মুহূর্তে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আছেন সাইফুর রহমান রকি এবং নাটোরের কানাইখালী পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় আছেন আল মামুন। সরাসরি চলে যাব তাদের কাছে। প্রথমে যাব রকির কাছে। রকি, রাজশাহীতে করোনা পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণ হচ্ছে না, ক্রমেই বেড়ে চলেছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা, পাশাপাশি বাড়ছে মৃতের সংখ্যাও। গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আক্রান্ত হয়ে মারা গেছেন 8 জন, যার মধ্যে উপসর্গ নিয়ে মারা গেছেন 5 জন এবং 3 জন যারা করোনা পজিটিভ ছিলেন বলে আমাদেরকে নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। এরপরও আমরা জানিয়ে রাখি, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই অসংখ্য করোনা আক্রান্ত রোগী আসছেন, তবে তারা সবচেয়ে বেশি মুমূর্ষ যারা, তাদেরকেই কিন্তু ভর্তি নেওয়ার সুযোগ হচ্ছে, কারণ এরই মধ্যে কিন্তু আসন সংখ্যা সংকটের কারণে এক ধরনের বেকায়দার মধ্যে পড়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। তারপরে আমাদেরকে জানিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 232টি আসনের বিপরীতে এখন করোনা আক্রান্ত রোগী ভর্তি আছে 257 জন, অর্থাৎ আসন সংখ্যার চেয়েও কিন্তু বেশি রোগী এখন এখানে চিকিৎসা নিচ্ছেন। তাদের চিকিৎসা দিতে গিয়ে কিন্তু হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। তবে এখন পর্যন্ত অক্সিজেনের কোনো সংকট নেই বলে আমাদেরকে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি। আমরা কথা বলেছিলাম রাজশাহী জেলা প্রশাসকের সাথে, তিনি যেটা বলছেন যে করোনা নিয়ন্ত্রণে আনার জন্য তারা বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন। এরই মধ্যে যে চাঁপাইনবাবগঞ্জের পার্শ্ববর্তী যে থানাগুলো রয়েছে, বিশেষ করে মোহনপুর, গোদাগাড়ি, এই থানাগুলো এলাকার লোক বাইরে যেতে পারবে না, বাইরে থেকে সেই এলাকাগুলোতে ঢুকতে পারবে না, এক ধরনের লকডাউনের অবস্থা সেই জায়গাগুলোতে করেছেন। তারপরেও কিন্তু আমরা দেখছি না যে আসলে খুব বেশি সুফল মিলছে, ক্রমেই কিন্তু মৃত্যুর সংখ্যা কিন্তু বেড়েই চলেছে। পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জের অবস্থাও কিন্তু একই অবস্থা, সেখানেও কিন্তু এই হার কিন্তু রয়েছে এবং যারা 8 জন মারা গেছেন, এই 8 জনের মধ্যে কিন্তু 4 জনই রাজশাহী জেলার এবং 3 জন ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার এবং 1 জন পাবনা জেলার রয়েছেন। আমরা আজও সকাল থেকে দেখেছি অনেক রোগী এসেছেন যাদের অবস্থা মুমূর্ষ, তারাই শুধু ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছেন, বাকিরা কিন্তু সেই সুযোগ এখানে পাচ্ছেন না। পাশাপাশি আমরা জানিয়ে রাখি যে এখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 18টি আইসিইউ শয্যা রয়েছে। এই প্রত্যেকটিতেই কিন্তু এখানে করোনা রোগী রয়েছেন মুমূর্ষ অবস্থায় এবং তারা বলছেন যে তারা আরও চিকিৎসক এখানে বাড়িয়ে যাতে করে সবার চিকিৎসা নিশ্চিত করা যায় সেই জন্য যেমন পরিকল্পনা রয়েছে, পাশাপাশি আসন শয্যা বাড়ানোরও শয্যা সংখ্যা বাড়ানোরও একটি পরিকল্পনা এরই মধ্যে করা হয়েছে। সব মিলিয়ে যেহেতু রোগী বাড়ছে, স্বাভাবিকভাবেই সাধারণ মানুষকে সচেতন না হলে সেই পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে আনা কোনোভাবেই সম্ভব হবে না বলে তারা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে করোনার সর্বশেষ। এখন আমি চলে যাচ্ছি নাটোরে, সেখানে আছেন সহকর্মী মামুন, তিনি জানাবেন সেখানকার খবর। ধন্যবাদ রকি। যে বিষয়টি রাজশাহী থেকে নাটোরের পরিস্থিতি কিন্তু গত 24 ঘন্টা বলতে গেলে আজকে ভয়াবহ। বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ 62% কিন্তু আজকে নাটোর জেলায় সংক্রামিত হার। তবে এই সংক্রামিত হারের প্রেক্ষিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আগামীকাল থেকে কিন্তু নাটোর জেলা প্রশাসন 7 দিনের লকডাউন ঘোষণা করেছে। নাটোর শহর, নাটোর পৌরসভা এবং সিংড়া পৌরসভা এলাকায় যে লকডাউন দিয়েছে, আমি যে বিষয়টি বলতে পারি, গত করোনা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত যে 1501 জন যে সংক্রামিত হয়েছেন, এর মধ্যে নাটোর এর মধ্যে এই চলতি মাসের শুরুতেই সংক্রামিত হয়েছে যে 207 জনের মতো। এই পরিস্থিতি বিবেচনা করে গত 7 দিন ধরে যে সংক্রমণ শহরে হার বেশি হয়, এই আমি যেখানে রয়েছি এখান থেকে শহরের 1 কিলোমিটার এলাকা জেলা পুলিশের পক্ষ থেকে ব্লক করে দেওয়া হলেও কিন্তু সেই শহরের সংক্রমণ ঠেকানো সম্ভব হয়নি। প্রতিনিয়ত সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে কিন্তু এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং শহরে সংক্রমণের হার বৃদ্ধি হয়েছে। এর প্রেক্ষিতে জেলা প্রশাসন যেটি বলেছে গণমাধ্যমকে, তারা যেই গণবিজ্ঞপ্তি দিয়েছে, সে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে আগামীকাল থেকে শহরের সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হবে। শুধুমাত্র নিত্য প্রয়োজনীয় দ্রব্যর দোকান সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকবে। এছাড়া রেস্টুরেন্ট সহ বিপণী বিতান এবং সমস্ত কিছু আগামীকাল থেকে বন্ধ রাখা হবে।
আরেকটি বিষয় যেটা বলতে পারি আমরা, যে বিষয়টি নাটোর সদর হাসপাতালের রোগীর অবস্থা কিন্তু ভয়াবহ দিন নিচ্ছে। 31 শয্যার বেড হলেও এখন পর্যন্ত 39 শয্যা পর্যন্ত 39 জন রোগী ভর্তি রয়েছে। এই পরিস্থিতি, যে জটিল রোগী অক্সিজেনের সমস্যা থাকার কারণে সেগুলো কিন্তু রাজশাহী অথবা বগুড়া পাঠিয়ে দেওয়া হচ্ছে। তো এই ছিল আমার কাছে আগামীকালের লকডাউনের সর্বশেষ পরিস্থিতি। করোনা পরিস্থিতির খবর জানাতে রাজশাহী থেকে যুক্ত হয়েছিলেন সাইফুর রহমান রকি এবং নাটোর থেকে যুক্ত হয়েছিলেন আল মামুন। এদিকে করোনা সংকট মোকাবিলায় এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ টিকা সংগ্রহ। যেহেতু কোনো দেশের সঙ্গে টিকা কেনার চুক্তি এখনও চূড়ান্ত হয়নি, তাই হতাশ বিশেষজ্ঞরা। তারা বলছেন দ্রুত টিকা নিয়ে বিশেষ কর্মপরিকল্পনা গঠন করে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদে তা বাস্তবায়ন দরকার। সেরাম ইনস্টিটিউট থেকে আনা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকার মজুদ বলতে গেলে শেষ। হাতে আছে সিনোফার্মের 4.5 লাখ ডোজ আর ফাইজারের 1 লাখ। আর চীন থেকে সপ্তাহখানেকের মধ্যেই আসছে আরও 6 লাখ ডোজ। যদিও উপহারের এমন ছোটখাটো চালান আমলে নিতে নারাজ বিশেষজ্ঞরা। তারা বলছেন দেশে বিশাল জনগোষ্ঠীকে টিকার আওতায় আনার একমাত্র সমাধান ক্রয় নয়, স্বল্পমেয়াদী এই পরিকল্পনার পাশাপাশি দেশেই রিফিল ও নিজস্ব উদ্ভাবনের তাগিদ তাদের। ইমিডিয়েটলি এই লড়াইটি জেতার জন্য দরকার ভ্যাকসিন ক্রয় করা। এরপর দরকার ভ্যাকসিনের বলছে যেটা প্রোডাকশন বলছে, যে তাদের কারোর সঙ্গে সহযোগী হয়ে উৎপাদন করা। এটা হচ্ছে একটা মধ্যমেয়াদী পরিকল্পনা। আর দীর্ঘমেয়াদী হচ্ছে উদ্ভাবন করা। অতএব ক্রয়, উৎপাদন, উদ্ভাবন, তিনটিতে ধারাবাহিকভাবে একসাথে কাজ শুরু না করলে পরে আমরা এটা থেকে আসলে মুক্ত হতে পারব। পাশাপাশি কেবল টিকা নিয়েই শক্তিশালী কমিটি গঠনের পরামর্শ দিয়ে বিশেষজ্ঞরা বলছেন এর মাধ্যমে টিকা প্রাপ্তি ও সম্ভাব্যতা যাচাই আরও গতিশীল হবে। টিকা নিয়ে আসলে আমরা কি করতে যাচ্ছি তার জন্য একটা আমাদের জাতীয় কর্ম পরিকল্পনা করা দরকার। 12-13 কোটি লোকের জন্য টিকা সংগ্রহ করার জন্য একটা বিশাল কর্মযজ্ঞ। তার জন্য একটা বড় অর্থ লাগবে এবং সেই অর্থটা অনেকটা একেবারে রেডি থাকার মতো হতে হবে। ভারত থেকে টিকা রপ্তানি বন্ধের ফলে প্রথম ডোজ নেওয়া প্রায় 14.5 লাখ মানুষের দ্বিতীয় ডোজ এখন অনিশ্চিত হয়ে পড়েছে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময়ে আরও থাকছে। জুস সহ খাদ্যপণ্যের কারখানায় গুটি আম সরবরাহ করে ভালো দাম পাচ্ছেন রাজশাহীর চাষিরা। গ্যাস সংযোগ না থাকায় বিপাকে প্রতিষ্ঠানগুলো, বিকল্প ব্যবস্থার তাগিদ। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সরকারের ভালো উদ্যোগের প্রশংসা না করে বিএনপি অকারণে সমালোচনা করছে। সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটি আয়োজিত আলোচনা সভায় তিনি বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, করোনা ভ্যাকসিন নিয়ে দেশে কোনো সংকট সৃষ্টি হবে না। সময় মতো ভ্যাকসিন অন্যান্য দেশ থেকে আমরা সংগ্রহ করতে পারবো। আবার কতটা সফলভাবে পরিস্থিতির মোকাবিলা করেছেন একথা বিএনপিকে চোখে আঙ্গুল দিয়ে আর কত দেখাতে হবে। মানুষের পাশে তারা দাঁড়ায় না, তারা ফিলিস্তিনে ওষুধ পাঠিয়েছে। জনগণের পাশে তারা সুরক্ষা সামগ্রী নিয়ে কখনো আজকের এরকম একটা আয়োজন তারা করেছে বলে আমাদের জানা নেই। জবাবদিহিতা নেই বলে বস্তিগুলোতে বারবার আগুন লাগছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে আগুনে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের পুনর্বাসন সহ 4 দফা দাবিও জানান তিনি। দুপুরে একটি প্রতিনিধি দল নিয়ে আগুনে ক্ষতিগ্রস্ত মহাখালীর 7তলা বস্তি পরিদর্শন শেষে একথা বলেন বিএনপি মহাসচিব। তিনি আরও অভিযোগ করেন, সরকার হাজার কোটি টাকার মেগা প্রকল্প হাতে নিলেও বস্তিবাসী মৌলিক অধিকার থেকে বঞ্চিত। ভুক্তভোগীদের মাঝে পর্যাপ্ত ত্রাণ ও তাদের ক্ষতিপূরণ দিতে সরকারের প্রতি আহ্বানও জানান মির্জা ফখরুল। আজকের সরকার তারা মেগা প্রজেক্ট করছে, হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ করছে। 10,000 টাকার প্রজেক্ট 50,000 হয়ে যাচ্ছে, কিন্তু এই ছিন্নমূল মানুষগুলোর বাসস্থানের জন্য আজ পর্যন্ত কেউই কোনো সেই রকম ইফেক্টিভ কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেনি। এদিকে রাজধানীর বস্তিবাসীদের স্থায়ী ঠিকানা দেওয়ার পরিকল্পনা করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। মহাখালীর 7তলা বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করে মেয়র আতিকুল ইসলাম এ কথা জানান।
আগামী সপ্তাহে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করে অগ্নিকাণ্ডের মতো সমস্যা দ্রুত সমাধানে উদ্যোগ নেওয়ার কথাও জানান মেয়র। এ সময় ক্ষতিগ্রস্তদের মাঝে 5,000 টাকা ও 22 কেজি করে শুকনা খাবার বিতরণ করেন তিনি। এছাড়া 3 বেলা করে ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে খাবার বিতরণ করার কথাও জানান উত্তরের মেয়র। এটা স্থায়ী সমাধান না করা পর্যন্ত কিন্তু এরকম হতেই থাকবে। আজকে অবৈধ গ্যাসের লাইন দেখছি যেরকম, এটা বাস্তবতা। কারণ গ্যাসের লাইন এখানে বৈধ দিতে পারবে না, কারণ যারা আছেন তাদের কোনো স্থায়ী ঠিকানা নাই। স্থায়ী বস্তিদেরকে কিভাবে ওখানে স্থায়ী একটা সমাধান করা যায় মাল্টি স্ট্রিট বিল্ডিংয়ের মাধ্যমে, এবং তারা যেই ভাড়া দেয় বর্তমানে সেই ভাড়া দিয়েই কিন্তু তারা পার্মানেন্টলি থাকতে পারবে একটি সুন্দর পরিবেশের মাধ্যমে। এই উদ্যোগটা আমরা অলরেডি নেওয়া শুরু করেছি। আগুনের ক্ষতি ঠেকাতে দেশের চলমান মেগা প্রকল্পগুলোতে স্থাপন করা হচ্ছে 11টি ফায়ার স্টেশন। এর মধ্যে শুধুমাত্র রূপপুর বিদ্যুৎ কেন্দ্রেই হবে 2টি এবং চট্টগ্রামের কর্ণফুলী টানেলে হবে 1টি। এসব স্টেশনে থাকবে 68 মিটার দীর্ঘ লোডারের পাশাপাশি অত্যাধুনিক সব যন্ত্রপাতি। এগুলো স্থাপনের কাজ শেষ হবে আগামী বছরের মধ্যেই। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ বর্তমানে লাখো কোটি টাকার অর্ধশত মেগা প্রকল্পের কাজ চলছে দেশের বিভিন্ন প্রান্তে। এর মধ্যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পদ্মা সেতু এবং কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে যোগাযোগের জন্য টানেল, সে সাথে চলছে মেট্রো রেল সহ বেশ কিছু বড় বড় স্থাপনা নির্মাণের কাজ। চলমান উন্নয়ন কাজের সংখ্যা থেকে যায় নানা ধরনের দুর্ঘটনার পাশাপাশি নাশকতা সৃষ্টির। গুরুত্ব বিবেচনা করে এখানে কোনো ধরনের স্যাবোটেজ যেন ঘটতে না পারে, ঘটলেও যেন সেটাকে নিবারণ করা যায়, সেজন্য অত্যাধুনিক যে অগ্নি নির্বাপন ব্যবস্থা আছে এগুলি গড়ে তোলা অত্যন্ত জরুরি। এই অবস্থায় দেশের মেগা প্রকল্পকে কেন্দ্র করে গড়ে তোলা হচ্ছে অগ্নি নিরাপত্তা বলয়। বিশেষ করে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র এলাকায় 2টি, সাভার এবং গাজীপুর গার্মেন্টস শিল্প এলাকায় আরও 2টি বিশেষায়িত ফায়ার স্টেশন ও রেস্কিউ সেন্টার হবে। সে সাথে চট্টগ্রামের কর্ণফুলী টানেল কেন্দ্রিক 1টি এবং খুলশী এলাকায় ভারী শিল্প ভিত্তিক আরও একটি স্থাপনা করতে যাচ্ছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। রূপপুর ফায়ার স্টেশনের কর্মকর্তাদের প্রশিক্ষণ হবে রাশিয়ায়। বিভিন্ন ধরনের স্পেশাল ইকুইপমেন্ট আছে, ফায়ার টেন্ডার আছে, তারপরে আপনার ফায়ার সাপ্রেশনের জন্য যে আধুনিক যন্ত্রপাতি সেগুলো আছে, তারপরে অন্যান্য ছোটোখাটো যে সমস্ত যন্ত্রপাতি আছে সেগুলো আছে, বেশি করে পাম্প আছে। এই প্রকল্পের আওতায় নগরীর 2টি সহ বৃহত্তর চট্টগ্রামে 5টি নতুন স্টেশন হবে। এর মধ্যে রয়েছে কুমিল্লা, কক্সবাজার এবং বান্দরবান। অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহারের কারণে দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনা যাবে বলে মনে করেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। এর সুবিধা হচ্ছে এখান থেকে আমরা যেমন দ্রুত ওই স্টেশন থেকে কাছাকাছি যে কোনোখানে দুর্ঘটনা ঘটলে বা কোনো লোক আটকা পড়লে আমরা দ্রুত উদ্ধার কাজ পরিচালনা করতে পারবো। বর্তমানে দেশের 64 জেলায় মোট 456টি ফায়ার স্টেশন রয়েছে। গত বছরই দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছিল এ ধরনের 11টি ফায়ার স্টেশন এবং রেস্কিউ সেন্টার নির্মাণের কাজ, কিন্তু করোনা সংক্রমণের কারণে কাজে কিছুটা ধীরগতি ছিল। তবে সব জটিলতা কাটিয়ে আগামী বছরেই দৃশ্যমান হতে যাচ্ছে এই 11টি ফায়ার সার্ভিস এবং রেস্কিউ সেন্টার। চট্টগ্রামের নির্মাণাধীন কর্ণফুলী ফায়ার স্টেশন এবং রেস্কিউ সেন্টার থেকে কমল দে, সময় সংবাদ। 6,651 কোটি টাকা ব্যয়ে 10টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। সর্বোচ্চ 1,400 কোটি টাকা ব্যয়ে অনুমোদন দেওয়া হয় দেশের বিভিন্ন স্থানে ধান শুকানো, সংরক্ষণ ও আনুষঙ্গিক সুবিধাসহ আধুনিক ধানের সাইলো নির্মাণ প্রকল্প। 1304 কোটি টাকা ব্যয়ে বাখরাবাদ, মেঘনাঘাট, হরিপুর গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া 1107 কোটি টাকা ব্যয়ে মধুপুর ময়মনসিংহ মহাসড়ক উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। সভা শেষে ব্রিফ করেন পরিকল্পনা মন্ত্রী। এ সময় তিনি জানান, আমলাদের প্রশিক্ষণের মেয়াদ বাড়ানোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। মধুপুর ময়মনসিংহের জাতীয় মহাসড়ক 1107 কোটি টাকা দিয়ে আমরা ন্যাশনাল মানের করব। এখানে এটা শুরু হবে এই জুলাই থেকে, শেষ হবে 24 সালের জুনে। ব্যয় হবে 1107.17 কোটি টাকা। স্থানীয় বাজারে দাম না পেলেও পাল্প ও জুস সহ নানা পণ্য তৈরির কারখানায় গুটি আম সরবরাহ করে লাভবান হচ্ছেন রাজশাহী অঞ্চলের চাষিরা।
দেশে বিদেশে আমের তৈরি বিভিন্ন খাদ্যপণ্যের চাহিদা বাড়লেও গ্যাস সংযোগ না থাকায় বাজার ধরে রাখতে পারছে না সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। রাজশাহীর গোদাগাড়ি ঘুরে রিপোর্ট করেছেন কামরুল হাসান সবুজ, ক্যামেরায় ছিলেন মোমেন হোসেন। সরকারি নির্দেশনা মেনে গাছ থেকে আম নামাতে ব্যস্ত বাগান মালিক ও শ্রমিকরা। খোলা বাজারে বিক্রির পাশাপাশি এসব আমের একটি অংশ যাবে বাগানের কাছাকাছি প্রক্রিয়াজাত খাদ্যপণ্য তৈরির কারখানায়। খিরসা, গোপালভোগ, ফজলি এটা আমরা বাইরে বাজারজাত করি, আর যেটা গুটি আম বা ছোট সাইজ সেগুলো আমরা সাপ্লাই দিই। এই আমগুলো আমাদের আগে বিক্রি হতো না, এই আমগুলো আপনার বাজার ভ্যালুয়েশন অনুযায়ী তারা আমাদের একটা রেট দেয়। কারখানায় আসার পর কয়েক ধাপের মান পরীক্ষায় উত্তীর্ণ হলে তা দিয়ে তৈরি করা হয় আচার ও জুস তৈরির উপকরণ পাল্প। বিএসটিআই এবং ইন্টারন্যাশনাল আইন আমরা বিআরসি, হ্যাসাপ, জিএমপি এগুলো মেনটেন করি। অল কাইন্ডস অফ ডিফেক্ট রিমুভ করা হয়। দেশে বিদেশে জুস সহ প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের চাহিদা বাড়ছে বছর বছর, তবে উৎপাদন খরচ বেশি পড়ায় বাজার ধরতে পিছিয়ে পড়ছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। ডাইরেক্টলি আমরা ইউজ করি ইলেকট্রিসিটি, আমাদের নিজস্ব ডিজি আছে, এটা খুব ব্যয়বহুল, এটা গ্যাসে রূপান্তর করতে পারি। একটা প্রোডাক্ট যদি 70% আপনার তৈরি করতে খরচ কমে আসে, সেই প্রোডাক্টের এমনি কিন্তু দাম কমে আসবে। অঞ্চলভিত্তিক শিল্প কারখানার সম্প্রসারণে বিদ্যমান সংকট দূর করতে সরকারকে দূরদর্শী নীতি কৌশল নিয়ে কাজ করার পরামর্শ অর্থনীতিবিদদের। এখন কিন্তু আপনার ন্যাচারাল গ্যাস কিন্তু সারা ওয়ার্ল্ড ওয়াইডই কিন্তু কমে যাচ্ছে, তাহলে আপনাকে যে লিকুইড গ্যাস সেটার ইউজ করার কথা আপনাকে চিন্তা করতে হবে। রিনিউয়েবল এনার্জির কথা আপনাকে চিন্তা করতে হবে ব্যবসাকে সাস্টেইন করার জন্য। এই অঞ্চলে আম, টমেটো সহ নানা জাতের কৃষি পণ্যের উৎপাদন বাড়লেও এসব পণ্য প্রক্রিয়াজাতকরণের সঙ্গে যুক্ত বড় কোনো শিল্প কারখানা গড়ে না ওঠায় একদিকে কৃষকরা যেমন বাজার প্রতিযোগিতার সুফল থেকে বঞ্চিত হচ্ছেন, তেমনি দেশে এবং বিদেশে সম্ভাবনাময় বাজার ধরতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে এসব পণ্য প্রক্রিয়াজাতকরণের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোকে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, গোদাগাড়ি, রাজশাহী। কোভিড পরিস্থিতিতে 2 মাস পর অনলাইনের পাশাপাশি কাউন্টারেও চলছে ট্রেনের টিকিট বিক্রি। রেলওয়ের প্রজ্ঞাপনে মঙ্গলবার থেকে এটি কার্যকরের কথা থাকলেও শুক্রবার থেকেই কাউন্টারগুলো থেকে শুরু হয় 8 জুনের টিকিট বিক্রি। তবে কাউন্টারে টিকিট প্রত্যাশীদের চাপ থাকার পরও উপেক্ষিত স্বাস্থ্যবিধি, আর তার দায় একে অন্যের কাঁধে চাপাচ্ছেন কর্তৃপক্ষ আর টিকিট প্রত্যাশীরা। কোভিড বাস্তবতায় গত 24শে মে অর্ধেক আসন ফাঁকা রেখে শুরু হয় ট্রেনে যাত্রী পরিবহন। বাকি অর্ধেক আসনের সবকটি টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত হলেও 1 জুন বাংলাদেশ রেলওয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয় 25% অনলাইনে আর 25% বিক্রি হবে কাউন্টারে, যা কার্যকর হবে 8 জুন মঙ্গলবার থেকে। যদিও কাউন্টারগুলো 4 জুন থেকেই শুরু করে দেয় 8 জুনের টিকিট বিক্রি। তবে মঙ্গলবার রাজধানীর কমলাপুর রেল স্টেশন কাউন্টারে দেখা যায়নি তেমন একটা ভিড়, যদিও অনেককেই ফিরতে হয়েছে টিকিট না পেয়ে। অনলাইনে টিকিট কাটতে না পারে পরে আমি কাউন্টার আসছি টিকিট কাটার জন্য, কাউন্টার থেকে টিকিট পাইলাম। গতকালকে রাত্রে আসছি, বললে নাই, আজকেও আসলাম, সে বলতেছে নাই। আমি ময়মনসিংহ যাবো, টিকিটের জন্য গেছি, বলছে 12 তারিখের আগে কোনো টিকিট নাই। আমি 2 দিন ছিলাম, 2 দিনে ফাঁকা নাই, তারপর আর জিজ্ঞেস করিনি। কালকেও বলছে যে আগামী 5 দিনের টিকিট নাই, আজকে আসছে, আজকেও বলছে 5 দিনের টিকিট নাই। টিকিট প্রত্যাশীদের চাপ কম থাকার পরও উপেক্ষিত ছিল স্বাস্থ্যবিধি, দেখা যায়নি কর্তৃপক্ষের তৎপরতাও। আমরা স্বাস্থ্যবিধি আনলে যে মাস্ক তো ব্যবহার করতেই আছি, ছাড়া আর কেমনে কি করবো। এখন তো এরকম এখানে কোনো পরিবেশ ওইখানে ক্রিয়েট করে নাই, যার জন্য আমরা মানতে পারতেছি না ভাইয়া। প্রশাসন থেকে আনসার থাকে, তার তো সরাই দিবে, তার তো সরে না, কিন্তু মানুষ মানতে চায় না। যে একটু ফাঁকা থাকলে আরেকজন ওই ফাঁক গিয়ে ঢুকে যাচ্ছে। সারাক্ষণ আরএনবি বলতেছি যে কাছে যায় না, একজন আরেকজনের ঘাড়ে চলে যায়। এদিকে বুধবার থেকে চালু হচ্ছে আরও 9 জোড়া আন্তনগর আর 10 জোড়া মেল ও কমিউটার ট্রেন। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সমন্বয়হীন সংস্কার কাজে গর্ত ও যানজটের নগরীতে পরিণত হয়েছে কক্সবাজার। যাতায়াতের বিকল্প পথ না থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পর্যটন নগরীর বাসিন্দাদের। এদিকে উন্নয়ন কর্তৃপক্ষ কিংবা পৌরসভা কেউই বর্ষার আগে কাজ শেষের আশ্বাস দিতে পারেনি। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। পর্যটন শহর কক্সবাজারের বাজারঘাটার প্রধান সড়ক, সড়কের এক পাশে গর্ত করে বসানো হয়েছে গোল আকারের বড় ড্রেনের চাকা। সড়কের অপর প্রান্তে সারিবদ্ধ যানবাহনের জট, যেখানে সাধারণ পথচারীদের পায়ে হেঁটে চলার পথও রুদ্ধ। শহরের প্রধান সড়কের লালদিঘির পাড় থেকে শুরু করে রুমালিয়ার ছড়া পর্যন্ত 2 কিলোমিটার রাস্তা জুড়ে চলছে খোঁড়াখুড়ি।
শহরের হাসপাতাল সড়কে চলছে পৌরসভার তত্ত্বাবধানে নালা নির্মাণের কাজ। এতে মানুষের চলাচলের পাশাপাশি যানবাহন চলাচলও দুর্ভোগের শেষ নেই। এতে চরম ভোগান্তিতে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। বিকল্প রোড না রেখে মেইন সড়কে যে কাজটা করা হচ্ছে, এটার জন্য আম জনতার সমস্ত মানুষ অনেক কষ্ট দুর্ভোগে আছে। যেখানে 5 মিনিট লাগার কথা সেখানে মানুষের ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে। সাধারণ মানুষজন চলাফেরা করতে পারতেছেন ওখানে যে অবস্থা। এতদিন ধুলার যন্ত্রণায় বাঁচতেছিলাম না, এখন আবার কাদার যন্ত্রণা। প্রধান সড়কের কাজ করছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আর উপসড়কের কাজ করছে কক্সবাজার পৌরসভা। এই ব্যাপারে প্রতিষ্ঠান দুটির সমন্বয়হীনতার কারণেই দুর্ভোগ বলছেন সচেতন মহল। যে উন্নয়ন জনগণকে দুর্ভোগ পোহাতে হয় সে উন্নয়ন তো আমরা চাই না। পৌরসভা এবং উন্নয়ন কর্তৃপক্ষ এই দুজনের মধ্যে কিন্তু সমন্বয় নাই এবং যার পরিণাম ভোগ করতে হচ্ছে সাধারণ জনগণের। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ জানিয়েছে বর্ষার আগে গর্ত ভরাট করে দেয়া হবে, আর পৌরসভা বলছে বর্ষার আগে কিছু সড়কের কাজ শেষ করার চেষ্টা চলছে। দ্রুততম সময়ে এই সাইডের রাস্তাগুলো যে আছে এগুলো যেন ঠিক করে, এই স্তরগুলো করতে অনেক সময়ের প্রয়োজন হবে এবং এটা আমরা মনে করি যে ইনশাল্লাহ আগামী বছর জুন মাসের দিকে এই রাস্তার কাজ শেষের দিকে চলে যাবে। তৎপরতা চালাচ্ছে যাতে বর্ষার আগে কিছু কিছু উপসড়কগুলি আমরা যাতে ঢালাই দিয়ে মানুষের স্বাভাবিক জীবনযাত্রার মান যাতে চলাফেরা করতে পারে। কক্সবাজার পৌরসভা বাস্তবায়ন করছে 140 কোটি টাকা ব্যয়ে প্রায় 24 কিলোমিটার রাস্তা, 23 কিলোমিটার নালা ও 23 কিলোমিটার লাইটিং এর কাজ। আর উন্নয়ন কর্তৃপক্ষ 5.2 কিলোমিটার প্রধান সড়ক বাস্তবায়ন করছে প্রায় 258 কোটি টাকায়। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। চট্টগ্রামে বারবার সতর্ক করার পরও সরানো যায়নি পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের। এতে টানা বর্ষণে পাহাড় ধসে এবারও প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। দখলকৃত পাহাড়গুলো উদ্ধার করা না গেলে অবৈধ বসবাস বন্ধ করা যাবে না বলে জানান স্থানীয় কাউন্সিলর। তবে ঝুঁকিপূর্ণ পাহাড় পরিদর্শন শেষে স্থায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বিভাগীয় কমিশনার। বিস্তারিত জানাচ্ছেন পার্থ প্রতিম বিশ্বাস। প্রতি বছর টানা বৃষ্টি শুরু হলে পাহাড় ধসে প্রাণহানির আশঙ্কা বেড়ে যায় বন্দরনগরীতে। কিন্তু পাহাড় কাটা যেমন বন্ধ হয়নি, তেমনি বন্ধ হয়নি পাহাড় দখল বা এর পাদদেশে বসবাস। নগরীর মতিঝর্ণা, বাটালি হিল, আকবরশাহ সহ বিভিন্ন পাহাড়ে কয়েক লাখ মানুষের বসবাস। পাহাড় ব্যবস্থাপনা কমিটির তথ্য অনুযায়ী 30টি পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি রয়েছে, এর মধ্যে 18টি অধিক ঝুঁকিপূর্ণ। বৃষ্টির কারণে আবারও পাহাড় ধসের আশঙ্কা সৃষ্টি হওয়ায় শুরু হয় কর্তৃপক্ষের তোড়জোড়, কিন্তু তাতেও কোনো কাজ হচ্ছে না। আমরা এখানে 50 বছর ধরে রয়েছি, আমাদের কোথাও জায়গা নাই, বাড়িঘর নাই। আমরা 5-6 টাকা রুম ভাড়া দিতে ফ্ল্যাটে থাকতে পারবো না। আমরা কামাই করি, রিক্সা চালে ভাত খাইতেছি। সরকার তো আমাদের কোনো একটা ব্যবস্থা কিছু করে দিত তাহলে আমাদের একটু ভালো হইতো। আর যেসব পাহাড় দখল হয়ে গেছে সেগুলো দখলমুক্ত করা না গেলে পাহাড়ে অবৈধ বসবাস কমানো সম্ভব নয় বলে জানান স্থানীয় কাউন্সিলর। দখল করার মানসিকতা থেকে মানুষকে সরাতে হবে, সেই জন্য আমাদেরকে প্রথমে পাহাড়গুলোকে আমাদেরকে প্রোটেকশন করতে হবে। প্রোটেক্ট করার জন্য আমাদের চারিদিকে দেয়াল, রিটেইন ওয়াল দিয়ে আমাদেরকে প্রথমে পাহাড়গুলোকে আমাদেরকে মুক্ত রাখতে হবে দখলবাজি থেকে। এদিকে বিভিন্ন ঝুঁকিপূর্ণ পাহাড় পরিদর্শন শেষে পাহাড় ধসের প্রাণহানি ঠেকাতে স্থায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিভাগীয় কমিশনারের। কিভাবে কাজ করলে পরে এই লোকগুলোকে স্থায়ীভাবে বাঁচানো যায়, পাহাড় রক্ষা হয়, পরিবেশ রক্ষা হয় এবং এখানে যারা বসবাস করে তাদের যেন লাইভ রক্ষা হয়, এই জন্যই মূলত আমরা এই দেখে যাচ্ছি। 2017 সালে চট্টগ্রাম সহ 3 পার্বত্য জেলায় পাহাড় ধসে মারা যান 132 জন। সেই সাথে গত 12 বছরে মৃত্যু হয় 400 জনের বেশি। পাহাড়ে বসবাসকারীদের পুনর্বাসনের ব্যবস্থা করা না গেলে এই সমস্যার সমাধান কোনোভাবেই করা সম্ভব নয় বলে মনে করেন পাহাড় সংশ্লিষ্টরা। নগরীর মতিঝর্ণা পাহাড় থেকে পার্থ প্রতিম বিশ্বাস, সময় সংবাদ। ৭৬তম জাতিসংঘ সাধারণ পরিষদের সহ-সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। সভাপতি নির্বাচিত হয়েছে মালদ্বীপ। জাতিসংঘ সাধারণ পরিষদ হলে অনুষ্ঠিত এই নির্বাচনে বাংলাদেশ সর্বসম্মতিক্রমে এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে সহ-সভাপতি নির্বাচিত হয়। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির আরও একটি রিপোর্ট। স্থানীয় সময় সোমবার জাতিসংঘ সাধারণ পরিষদের হলে অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশ সর্বসম্মতিক্রমে এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে সহসভাপতি নির্বাচিত হয়। 1 বছর মেয়াদের এই দায়িত্ব চলতি বছরের সেপ্টেম্বর থেকে শুরু হবে। বাংলাদেশ ছাড়াও এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে নির্বাচিত অন্যান্য সহসভাপতি হল কুয়েত, লাওস ও ফিলিপিন্স। এর আগে 2016-17 মেয়াদে 71তম সাধারণ পরিষদ অধিবেশনেও বাংলাদেশ সহসভাপতির দায়িত্ব পালন করে।
সাধারণ পরিষদের সহসভাপতি নির্বাচিত হওয়ার পর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বলেন, বহুপক্ষীয় ফোরামের নেতৃত্বের ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের উপর যে আস্থা রাখছে এই নির্বাচন তারই বহিঃপ্রকাশ। তিনি বলেন, উন্নয়ন, শান্তি, নিরাপত্তা ও মানবাধিকারের বিভিন্ন বৈশ্বিক ইস্যুতে বাংলাদেশ তার নীতিগত ও গঠনমূলক অবস্থানে অটুট রয়েছে। বৈশ্বিক করোনা মহামারীর কারণে সাধারণ পরিষদের এবারের অধিবেশন খুবই গুরুত্বপূর্ণ। এতে প্রাধান্য পাবে কোভিড-19 মোকাবেলা ও বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধারের চ্যালেঞ্জ। প্রতি বছর সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে সাধারণ পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হয়। গেলবার এই অধিবেশন ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছিল। এবারও তাই হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। রাজশাহী অঞ্চলে লাগামহীন করোনা, 24 ঘন্টায় 8 জনের মৃত্যু। উপহারের নামমাত্র টিকায় কাটবে না সংকট, ক্রয় বা উৎপাদনেই সমাধান। এই ছিল দুপুরের সময়ে, সঙ্গেই থাকুন সময়ের।